নমস্কার, শিক্ষা কুটিরের বেঙ্গলি ফাউন্ডেশন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো আজকে বেঙ্গলি নিয়ে আলোচনা করব। বাংলার যে শব্দ এবং শব্দের অর্থ, বৈশিষ্ট্য, শ্রেণী বিভাজন, শব্দের প্রয়োজনীয়তা একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে আজকের ক্লাসে। তাই স্কিপ না করে পুরোটি দেখবে এবং ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই লাভ রিয়াক্ট দিয়ে জানাবে। তো আজকে আমরা প্রথমে শব্দের অর্থ দিয়ে শুরু করব, তারপরে শব্দের সংজ্ঞা, শব্দের শ্রেণী বিভাজন, শব্দের বৈশিষ্ট্য, শব্দের প্রয়োজনীয়তা এবং পদের সঙ্গে যে পার্থক্য রয়েছে সেটা নিয়ে আমরা আলোকপাত করব আজকের এই ক্লাসে। তো আমরা দেরি না করে আমরা প্রথমেই চলে যাব একদম ক্লাসে। তো শব্দের অর্থ, বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাজন আজকে আলোচিত হবে আমাদের এই ক্লাসে। তো প্রথমেই বলে রাখি যে শব্দ কি না, অর্থ হলো শব্দের প্রাণ। তো আগেই বলি যে অর্থ ছাড়া, যে এক বা তার অধিক ধ্বনির সমন্বয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবেই কিন্তু তাকে আমরা শব্দ বলবো। অর্থাৎ ধ্বনির ক্ষেত্রেও কিন্তু আমরা বলেছিলাম ধ্বনিকে কিন্তু অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। এবং এক্ষেত্রেও যদি বলি এক বা অধিক ধ্বনির সমন্বয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ বোঝায় তাহলে পরেই কিন্তু আমরা সেটাকে শব্দ বলতে পারি। এবং বলা বাহুল্য যে আমরা এর আগের ক্লাসে অক্ষর সম্পর্কে জেনেছি, বর্ণ সম্পর্কে জেনেছি, আমাদের যে বাকযন্ত্র সেটা সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা শব্দ সম্পর্কে জানছি। তাহলে শব্দ শুরুতেই কিন্তু আমরা একটা উদাহরণও দিতে পারি। দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্ক্রিনে যে এখানে রয়েছে যে শব্দের উদাহরণ স্বরূপ বলা যায় ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম ধ্বনি। যে এখানে ধ্বনি রয়েছে মূলত পাঁচটি, যে এই পাঁচটি ধ্বনির মিলিত রূপ হচ্ছে কলম। কলম কলম। কলম এমন একটি বস্তুকে বোঝায় যা দিয়ে আমরা লিখি। কলমের মধ্যে কি রয়েছে? ক রয়েছে, ল এবং ম ধ্বনি সমষ্টির মিলিত রূপ রয়েছে যা অর্থপূর্ণ। সুতরাং কলম কিন্তু একটি শব্দ। বোঝা গেল কলম একটি শব্দ। ঠিক একই রকম ভাবে যদি বলি যে আমি বাজার যাই, যে ইত্যাদি শব্দ রয়েছে, আমি বাজার যাই, এখানে তিনটি শব্দ কথা বলা হয়েছে। এগুলোর আলাদা আলাদা অর্থ আছে। কি যে কিন্তু এরকম আলাদা আলাদা শব্দ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, তাই অর্থপূর্ণ শব্দ জুড়ে জুড়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে থাকে। কিসের মাধ্যমে? না বাক্যের মাধ্যমে। বাক্যের ক্লাসটা আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। আমরা যদিও ইংরেজিতেও একদম পুঙ্খানুপুঙ্খ ওয়ার্ড থেকে শুরু করে, সেন্টেন্স থেকে শুরু করে, সিলেবেল থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি। যেমন আমি বাজারে যাই, এটি একটি বাক্য। এখানে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। এখানে বক্তার মনোভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। যে অন্য একটি উদাহরণ যদি আমরা দেখি যে বাক্যের মধ্যে কতগুলি শব্দ থাকে, যেমন গাছে অনেক ফুল ফুটেছে, এখানে গাছে অনেক ফুল ফুটেছে, এখানে এই চারটি কিন্তু শব্দ রয়েছে। এখানে কিন্তু এই চারটি শব্দ রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি যে এবার শব্দের আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এতক্ষণ তো আমরা উদাহরণ দিলাম যে শব্দ কিন্তু যে ধ্বনি সমষ্টির যখন মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করবে তখনই কিন্তু আমরা এটাকে শব্দ বলবো। এবার আমরা শব্দের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যে প্রথমেই একজন বিখ্যাত ভাষা তত্ত্ববিদ বা ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে সংজ্ঞা সেটা নিয়ে আমরা আলোচনা করব শব্দের। সেটা হচ্ছে যে যে একটি ধ্বনি অথবা একাধিক ধ্বনির সমষ্টি, একটি ধ্বনি বা অথবা একাধিক ধ্বনির সমষ্টি যখন কোনো বস্তু বা ভাবকে প্রকাশ করে তখন সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। তখন সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বললেন? না একটি বা একটা ধ্বনি একাধিক ধ্বনির সমষ্টি যখন কোনো বস্তু বা ভাবকে প্রকাশ করে তখন সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। অন্যভাবেও আমরা বলতে পারি যে অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টি অথবা তার লিখিত রূপকে শব্দ বলে। ঠিক আছে, শব্দ কিন্তু লিখিত এবং মৌখিক উভয়ই হতে পারে। তো সেই কারণে আমরা লিখিত রূপটাকেও বললাম যে অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টি অথবা তার লিখিত রূপকে বলা হয় শব্দ। অথবা আমরা শব্দ কাকে বলে এর উত্তরে বলতে পারি এক বা একাধিক ধ্বনির সম্মিলনে তৈরি অর্থবোধক উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। অর্থাৎ ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে। ধ্বনির যদি অর্থপূর্ণ মিলন ঘটে তবেই কিন্তু আমরা সেটাকে বলতে পারি শব্দ। সেটাকে বলতে পারি শব্দ। তো আজকের এই ক্লাসে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ শব্দ নিয়ে আলোচনা করব। তো সেই কারণে তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে যে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশিত হয় তাকেই বলা হয় শব্দ। আমরা বিভিন্নভাবে কিন্তু শব্দের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছি যে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে যদি নির্দিষ্ট অর্থ প্রকাশিত হয় তখন তাকে বলে শব্দ। এবং মানুষের কণ্ঠ নিঃসৃত, অর্থাৎ আমাদের কণ্ঠ থেকে যে শব্দ মানে ধ্বনি, অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ।
ঠিক আছে, যে আমাদের কণ্ঠ নিঃসৃত যে অর্থবোধক ধ্বনি, ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। তো এখানে কিন্তু একটা কথা কিন্তু একদম স্পষ্টভাবে পরিষ্কার যে আমরা তখনই কিন্তু শব্দ বলবো যখন আমাদের শব্দের মধ্যে একটা মিনিং থাকবে, একটা অর্থ থাকবে, মানে ধ্বনির মধ্যে আমাদের একটা অর্থ থাকবে, তখনই কিন্তু আমরা সেটাকে বলবো যে শব্দ। এবার আমরা শব্দের শ্রেণী বিভাজনগুলো নিয়ে আলোচনা করব এক এক করে। যে শব্দের শ্রেণী বিভাজনের প্রথমেই যদি আমরা দেখো, যে প্রথমেই হচ্ছে কি, যে গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কি কি। যে গঠন অনুসারে শব্দ কত প্রকার, না গঠন অনুসারে কিন্তু দু প্রকার শব্দ রয়েছে। কি কি, না একটা মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে গঠন অনুসারে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা টেটের জন্য যখন পড়ছি বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য যদি আমরা পড়ি, আমাদের কিন্তু বাংলা যদি থেকে থাকে তাহলে কিন্তু বাংলার এগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন রয়েছে। তো গঠন অনুসারে শব্দকে কত ভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। নেক্সট হচ্ছে অর্থ অনুসারে শ্রেণী বিভাজন করা যেতে পারে। অর্থ অনুসারে কিভাবে শ্রেণী বিভাজন করতে পারি, অর্থ অনুসারে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি। অর্থ অনুসারে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি, যৌগিক শব্দ, রারী শব্দ এবং যোগ রূঢ় শব্দ। যৌগিক শব্দ, রারী শব্দ এবং যোগ রূঢ় শব্দ। তো এটা হচ্ছে অর্থের দিক থেকে। তাহলে প্রথমে আমরা গঠনের দিক থেকে ভাগ করলাম। প্রথমে আমরা কি করলাম, গঠনের দিক থেকে দুরকম মৌলিক ও সাধিত শব্দ। তারপরে আমরা বললাম অর্থের দিক থেকে শ্রেণী বিভাজন করলাম তিন রকম, যৌগিক শব্দ, রারী শব্দ, যোগ রূঢ় শব্দ। এবং উৎপত্তি অনুযায়ী শব্দকে আমরা কিন্তু পাঁচ ভাগে ভাগ করতে পারি। উৎপত্তি অনুযায়ী কিন্তু আমরা শব্দকে পাঁচ ভাগে ভাগ করতে পারি। উৎপত্তি অনুসারে কি কি, একটা তৎসম শব্দ, একটা অর্ধ তৎসম শব্দ, একটা তদ্ভব শব্দ, একটা দেশি শব্দ, একটা বিদেশি শব্দ। তাহলে আমরা শব্দকে মূলত তিনটে ভাগে ভাগ করছি। একটা গঠন অনুসারে ভাগ করলাম, একটা অর্থ অনুসারে ভাগ করলাম, আর একটা উৎপত্তি অনুযায়ী ভাগ করলাম। উৎপত্তি অনুযায়ী ভাগ করলাম তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। নেক্সট আমরা যেটা আলোচনা করবো, এবার এক এক করে যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। যে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক শব্দ। যে মৌলিক শব্দ কাকে বলে, এবার আমরা এক এক করে যে শব্দগুলোর শ্রেণী বিভাজনগুলো আমরা জানলাম সেগুলো আমরা জানবো। তো আমার এই নোটগুলো তোমরা অলরেডি আমি প্রথমেই দিয়ে দিয়েছি, তো নোটগুলো ভালো করে দেখবে এবং পড়াটা তখনই সার্থক হবে যখন তোমরা এগুলো নিজে থেকে বানাতে পারবে বা নিজে থেকে উদাহরণগুলো দিতে পারবে। তো আমি যখন তোমাদের পড়াগুলো ধরবো টিচমিন্টে, তখন কিন্তু তোমাদের একটা বিষয় কিন্তু কনফার্ম করতে হবে, তুমি পড়ো, তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, যে কোনো আমার মেটেরিয়ালস পড়তে পারো বা অন্যান্য যে সমস্ত তোমাদের কাছে বই রয়েছে, ব্যাকরণের বই রয়েছে, সেই সমস্ত বই থেকেও কিন্তু তোমরা পড়তে পারো। তোমরা পড়ে তোমরা নিজেরা উদাহরণ তৈরি করবে। আমি নিজেদের উদাহরণটাই কিন্তু আমি পড়াটা ধরবো, মনে থাকে যেন এই কথাটা। কারণ আমরা যখন ক্লাসে আলোচনা করব টিচমিন্টে, তখন কিন্তু তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা কিন্তু ওই তোমাদের উদাহরণটা চাই। আমি যেটা দিয়েছি সেটা কিন্তু, বা আমি যেটা আলোচনা করছি সেই উদাহরণটা কিন্তু আমরা আলোচনা করব না। এবার আমাদের যেটা রয়েছে যে মৌলিক শব্দ কাকে বলে সেটা একবার আমরা দেখে নেব। যে মৌলিক শব্দ কাকে বলে, মৌলিক শব্দ কাকে বলে এবং উদাহরণ। যে শব্দ বিশ্লেষণ করতে পারা যায় না বা বিশ্লেষণ করলে ভাঙা অংশের কোনো অর্থ হয় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন মা, মা শব্দটাকে কিন্তু ভাঙা যায় না। যেমন হাত, ঠিক আছে, ঘোড়া, এগুলি হচ্ছে মৌলিক শব্দ। এগুলি হচ্ছে মৌলিক শব্দ। কেন? কারণ এগুলোকে বিশ্লেষণ করা যায় না, বা বিশ্লেষণ যদি করাও যায় তো ভাঙা অংশের কোনো মানে হয় না, ভাঙা অংশের কিন্তু কোনো মানে হয় না, সেই কারণে এগুলোকে বলা হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দকে স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়ে থাকে। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে মৌলিক শব্দকে কিন্তু স্বয়ংসিদ্ধ শব্দ বলা হয়ে থাকে। কারণ কি, মৌলিক শব্দের স্বতঃপ্রকাশিত এবং চূড়ান্ত, চূড়ান্ত মানে এর কোনো পরিবর্তন কিন্তু হয় না, এই কারণে এটাকে মৌলিক শব্দ বলা হচ্ছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাধিত শব্দ কাকে বলে। সাধিত শব্দ কাকে বলে, যে সাধিত শব্দ কাকে বলে, দেখো, যে সকল শব্দকে বিশ্লেষণ করলে মৌলিক একটি অংশ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলা হয়। অর্থাৎ মৌলিক অংশ কটা থাকবে, একটি মৌলিক অংশ থাকবে, একটি মৌলিক অংশ থাকবে, ঠিক আছে, একটি মৌলিক অংশ থাকবে। তো আমরা বলতে পারি যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। ঠিক আছে, যে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাবে সেটাকে কিন্তু বলা হবে সাধিত শব্দ। যে সাধিত মানে কিন্তু সাধনা তৈরি, মানে সাধন বা তৈরি করা হয়েছে। ঠিক আছে, সাধিত মানে কি, সাধন বা তৈরি করা হয়েছে। যেমন অজানা, ঠিক আছে, অজানা, অজানা হচ্ছে মুগ্ধ, ধাতু জান, অজান যোগ আ, তেমনি ছেলেমি, রাখালি, হাতল, এগুলো কিন্তু আমরা যদি বলি তাহলে পরে কিন্তু এগুলো বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে একাধিক মৌলিক শব্দের যোগেও সাধিত শব্দ হতে পারে। যেমন হাত পাখা,
ঠিক আছে, হাত যোগ পাখা, এখানে দুটো মৌলিক শব্দ রয়েছে, তাহলে দুটো মৌলিক শব্দের সমন্বয়েও কিন্তু সাধিত শব্দ হতে পারে। যেমন জলপথ, দিনরাত, আশা আকাঙ্ক্ষা, তো এই সমস্ত যে শব্দগুলো আমরা আলোচনা করলাম এগুলোও কিন্তু সাধিত শব্দ, এগুলোও কিন্তু সাধিত শব্দ। এবং একটি মৌলিক থাকতে পারে বা একাধিক মৌলিক মানে শব্দ মিলিত হয়ে কিন্তু সাধিত শব্দ হতে পারে, সাধিত শব্দ গঠিত হতে পারে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, আচ্ছা এবার আমরা আলোচনা করব যে যৌগিক শব্দ কাকে বলে। যে দেখো যৌগিক শব্দ কাকে বলে সেটা একবার দেখে নিই। যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ। যে সমস্ত শব্দকে আমরা যদি বলি ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই, অর্থাৎ আলাদা নয়, অভিন্ন নয়, তাকেই বলা হয় কিন্তু যৌগিক শব্দ। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে জলজ, বনজ, পাঠক, এগুলো কিন্তু ব্যুৎপত্তিগত এবং প্রচলিত অর্থ একই, জলজ, বনজ, ঠিক আছে, পাঠক, তো এই সমস্ত শব্দগুলোকে কিন্তু আমরা যৌগিক শব্দ বলতে পারি। এবার দেখো যে রাঢ়ী শব্দ কাকে বলে সেটা আমরা একটু দেখে নেবো। রাঢ়ী শব্দ কাকে বলে, ঠিক আছে, রাঢ়ী শব্দ কাকে বলে সেটা একটু আমরা এক এক করে দেখে নিই। যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের মিল নেই, যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের মিল নেই, সেই সমস্ত শব্দকেই কিন্তু রাঢ়ী শব্দ, সরি আমি বললাম রাঢ়ী, বারবার বলছি, আমি ভুল হয়ে গেছে, উচ্চারণগত ত্রুটির কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো রূঢ়ী শব্দ বলে, রূঢ়ী শব্দ যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের মিল নেই সেগুলো কিন্তু রূঢ়ী শব্দ বলা হয়, ঠিক আছে, সেগুলোকে রূঢ়ী শব্দ বলা হয়। যে আরো স্পষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে যে শব্দে প্রকৃতি প্রত্যয়ের কোনো অর্থই প্রকাশিত না হয়ে কোনো লোক প্রচলিত অন্য অর্থ প্রকাশিত হয় তখন সেটাকে বলে রূঢ় শব্দ বলে, ঠিক আছে, অর্থাৎ আলাদা ভিন্ন অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলে তোমার রূঢ় শব্দ। যেমন হরিণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হরণকারী। যে হরিণ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব হরণকারী, কিন্তু আদৌ সেই অর্থে ব্যবহার হয় না। হরিণ মানে পশু বিশেষকে বোঝানো হয়, হরিণ মানে পশু বিশেষকে বোঝানো হয়, সেই কারণে হরিণ কিন্তু একটি রূঢ় শব্দ। হরিণ মানে হরণকারী, হরিণ মানে হরণকারী, কিন্তু এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, কিন্তু বাস্তব প্রচলিত অর্থ কি? প্রচলিত অর্থ একটি পশু বিশেষ, সেই কারণে এটাকে কিন্তু বলা হচ্ছে হরিণ। তো তোমরা একটা কমেন্টে এক্ষুনি একটা মানে রূঢ়ী শব্দ বা রূঢ় শব্দটা একটু জানাও, ঠিক আছে। রূঢ় শব্দের অন্যান্য উদাহরণ হচ্ছে যেমন মাংস, ঠিক আছে, লাবণ্য, শ্বশুর, মণ্ডপ, বিবাহ, পলাশ, সন্দেশ, ঠিক আছে, যেমন মিষ্টান্ন অর্থে ব্যবহৃত হয়। তো এই সমস্ত উদাহরণ বললাম। তো সেক্ষেত্রে তোমরা একটা নতুন উদাহরণ কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও নতুন একটা উদাহরণ। এরপরে হচ্ছে যোগরূঢ় আমরা জানবো। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যোগরূঢ়। যোগরূঢ় শব্দটা কি আছে সেটা একটু জেনে নিই, যে যোগরূঢ় শব্দ কাকে বলে। আচ্ছা দেখো, যে যোগরূঢ় শব্দ কি না, বলা হচ্ছে যে সমস্ত শব্দে প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ দুটিই বর্তমান থাকে তবে মূল অর্থটি কিছুটা সংকুচিত হয় তাকে বলে যোগরূঢ় শব্দ। অর্থাৎ প্রচলিত অর্থও রয়েছে আবার ব্যুৎপত্তিগত অর্থও রয়েছে, কিন্তু মূল অর্থ অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু কিছুটা সংকুচিত আছে, তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কজ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে পঙ্কজ মানে পদ্ম, পঙ্কজ মানে পদ্ম। আর পদ্ম কোথায় জন্মায়? পঙ্কে জন্মায় বা পাকে জন্মায়। এই জাতীয় শব্দে দুটি অর্থই কিন্তু বিদ্যমান রয়েছে, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ যেমন বিদ্যমান রয়েছে ঠিক একই রকম ভাবে কিন্তু প্রচলিত অর্থটাও বিদ্যমান রয়েছে। এবার আমরা তৎসম শব্দটা জানবো, যে তৎসম, আচ্ছা তৎসম জানার আগে আরো একটু উদাহরণ দিয়ে দিই, যে জলজ, জলজ শব্দের অর্থ হচ্ছে জল দান করে, যে প্রচলিত অর্থ মেঘ, রাঘব, ঠিক আছে, ব্যুৎপত্তিগত অর্থ যে রঘু বংশজাত, প্রচলিত অর্থ রামচন্দ্র। তো এগুলো আমরা উদাহরণগুলো দিতে পারি। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয়, ভালো করে শুনবে, যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয়, আর্য বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং অবিকৃত রূপে বাংলা ভাষায় টিকে আছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ সরাসরি যেগুলো ভারতীয় আর্য বা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এবং
অবিকৃত রয়েছে, মানে কোনো রকম পরিবর্তন হয়নি, সেটাকেই কিন্তু বলা হয় তৎসম শব্দ। সেটাকেই কিন্তু বলা হয় তৎসম শব্দ। তৎসম শব্দের উদাহরণ যেমন পিতা, মাতা, শিক্ষালয়, আচার্য, শিক্ষক, সকল, পদ, ঘাস, এগুলো কিন্তু সবই তৎসম শব্দের উদাহরণ। তৎসম শব্দের উদাহরণ। এই তৎসম শব্দকে আবার অনেকে ভাষাতাত্ত্বিক দুভাগে ভাগ করেছেন, একটা সিদ্ধ তৎসম আর একটা অসিদ্ধ তৎসম। একটা সিদ্ধ তৎসম, ঠিক আছে, একটা সিদ্ধ তৎসম আর একটা হচ্ছে অসিদ্ধ তৎসম। একটা সিদ্ধ আর একটা হচ্ছে অসিদ্ধ। তাহলে সিদ্ধ তৎসম কাকে বলে? বলছে যে শব্দ বৈদিক সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলির ব্যাকরণ সিদ্ধ সেগুলোকে সিদ্ধ তৎসম বলে। অর্থাৎ যেগুলো সংস্কৃততে পাওয়া যায় এবং যেগুলি ব্যাকরণ সিদ্ধ সেগুলোকে কিন্তু বলা হয় সিদ্ধ তৎসম। সূর্য, মিত্র, কৃষ্ণ, লতা প্রভৃতি শব্দ রয়েছে সিদ্ধ তৎসম। তো তোমরা অবশ্যই কমেন্টে উদাহরণগুলো দেবে। তারপরে অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সকল শব্দ বৈদিক বা সংস্কৃতই পাওয়া যায় না, সংস্কৃত ব্যাকরণ শুদ্ধ নয়, সংস্কৃততে পাওয়া যায় না, আর সংস্কৃত শব্দ মানে সংস্কৃত ব্যাকরণেও নেই, সেগুলোকে বলে মানে অসিদ্ধ তৎসম শব্দ। অসিদ্ধ তৎসম শব্দ এগুলির মধ্যে কি রয়েছে? কৃষাণ, কৃষাণ, ঘর, চল, ডাল প্রভৃতি শব্দ। তোমরাও মোটামুটি কমেন্টে লিখে জানাও মানে অসিদ্ধ তৎসম কোনগুলি, সেগুলো একটু জানানোর চেষ্টা করো। এবার হচ্ছে অর্ধ তৎসম। আমরা জানবো যে অর্ধ তৎসম শব্দ কাকে বলে, সেটা আমরা একটু জেনে নিই। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয় আর্য সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃতের মাধ্যমে না এসে সোজাসুজি বাংলায় এসেছে এবং পরবর্তীকালে লোকমুখে কিঞ্চিত পরিবর্তিত ও বিকৃতি লাভ করেছে তাকে বলা হয় অর্ধ তৎসম। মানে সরাসরি যে প্রাকৃতের মাধ্যমে না এসে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে কিন্তু একটু পরিবর্তন সাধিত হয়েছে, তখন সেটাকে বলা হচ্ছে অর্ধ তৎসম। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, কৃষ্ণ থেকে কেষ্ট, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, ক্ষুধা থেকে খিদে, রাত্রি থেকে রাতির, ঠিক আছে, বা রাত্রির। তো এই সমস্ত শব্দগুলো কিন্তু অর্ধ তৎসমের উদাহরণ। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে তদ্ভব শব্দ কাকে বলে। ঠিক আছে, তদ্ভব শব্দ কাকে বলে? তো দেখো, যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয় আর্য সংস্কৃতি থেকে সোজাসুজি বাংলা ভাষায় আসেনি, মধ্যবর্তী প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে এসেছে, তাকে বলে তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি না এসে প্রাকৃত যে ভাষা ছিল প্রাকৃতের মাধ্যমে এসেছে, তখন সেটাকে বলে তদ্ভব শব্দ। যেমন এই তদ্ভব শব্দ আবার দুপ্রকার হতে পারে, একটা হচ্ছে নিজস্ব তদ্ভব আর একটা বিদেশি তদ্ভব। একটা নিজস্ব তদ্ভব, একটা বিদেশি তদ্ভব। তো নিজস্ব তদ্ভব কাকে বলে সেটা একটু জেনে নিই। যে সমস্ত তদ্ভব শব্দ যথার্থই বৈদিক সংস্কৃতির নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলে নিজস্ব তদ্ভব। অর্থাৎ বৈদিক যে সংস্কৃত ভাষা সেখান থেকে প্রাকৃতের মাধ্যমে আমাদের বাংলা ভাষা ইনক্লুড হয়েছে, তো সেগুলোকে বলা হচ্ছে কিন্তু নিজস্ব তদ্ভব। এর উদাহরণ ইন্দ্রাগার, ইন্দ্রার, ইন্দ্রা, উপাধ্যায়, ঠিক আছে, উপজবচ, ওঝা, ঠিক আছে, একাদশ, 11, 11। তো এই যে পরিবর্তন, একাদশ যে এখানে দেখতে পারো যে একাদশ, 11, 11, ঠিক আছে। তো এইভাবে মূলত পরিবর্তন হয়েছে। একাদশ, তারপরে হচ্ছে 11, আর এখন বর্তমানে বাংলা ভাষায় এসছে 11 হিসেবে, ঠিক আছে। তো এবার নিজস্ব তদ্ভব আমরা জানলাম, এবার আমরা বিদেশি তদ্ভবটা জেনে নেব। ঠিক আছে, বিদেশি তদ্ভবটা জানবো। বিদেশি বিদেশি তদ্ভবের ক্ষেত্রে কি সংস্কৃত নয়, অন্যান্য ভাষা থেকে প্রাকৃতের মাধ্যমে এসছে, তখন সেটাকে বিদেশি শব্দ বলা হচ্ছে। তখন তাকে বিদেশি শব্দ বলা হচ্ছে। এবার আমরা জানবো বিদেশি শব্দ কাকে বলে। বিদেশি শব্দ কাকে বলে? যে সকল শব্দ দেশের বাইরে থেকে, মানে দেশের বাইরে কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে সেগুলোকে বিদেশি ভাষা বলা হয়। ডাইরেক্ট, মানে বাইরের কোনো দেশ থেকে ডাইরেক্ট সরাসরি মানে বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার বিদেশি ভাষা। যেমন গ্রিক শব্দ রয়েছে জবন, কোন, হোড়া ইত্যাদি। তারপর হচ্ছে পর্তুগিজ শব্দ রয়েছে আলকাত্রা, আলপিন, আলমারি, আনারস, সাবান, আয়া, পাদ্রি, কাজু, বোমা, ফার্সি, বোম্বাই। এগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের, ঠিক আছে, যে একটি পর্তুগিজ শব্দ, গ্রিক শব্দ, ফরাসি শব্দ বুর্জোয়া, কাকে, কার্তুজ, মাদাম, রেস্তোরাঁ, প্যারেজ, এগিট ইত্যাদি। ফরাসি শব্দ রয়েছে সরকার, দরবার, উজির, খরচ, জাহাজ, কামান প্রভৃতি। আরবি শব্দ রয়েছে আহন, আক্কেল, তারপর হচ্ছে তাজ্জব, কেচ্ছা, কদর, তারপর হচ্ছে আমল, সাহেব, হাকিম প্রভৃতি। ওলন্দাজ রয়েছে হরতন, রোহিতন, ইস্কাপন,
তুরুপ প্রভৃতি। ইংরেজি শব্দ রয়েছে পুলিশ, আপিল, ইঞ্জিন, নম্বর, হ্যান্ডেল, ইঞ্চি, টেবিল, ডাক্তার, বান্ডিল, আস্তাবল, তারপর হচ্ছে মাস্টার, ম্যানেজার, নেট, রোমান্স ইত্যাদি। তো আমি সবগুলো বললাম না, আমি খুব সংক্ষেপে, কারণ এরপরে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তখন, ঠিক আছে। আচ্ছা, ইংরেজি হলো, ইংরেজির পরে হচ্ছে আচ্ছা যে দেশি শব্দ, যে এই আগন্তুক শব্দকে আবার আমরা দেশি শব্দে ভাগ করতে পারি, মানে বিদেশি শব্দ, বিদেশি শব্দ। যেসব শব্দ আমাদের দেশের অন্যান্য ভাষা থেকে এসছে সেগুলোকে দেশি শব্দ বলা হয়, আর যেগুলো আমাদের দেশ থেকে না বিদেশ থেকে এসছে সেগুলোকে বলা হয় কিন্তু যে বিদেশি শব্দ। তো দেশি বিদেশি তো আমরা আগেই বললাম। তো এক্ষেত্রে দেশি শব্দকে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেশি শব্দকে কত ভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অনার্য দেশি শব্দ, ঠিক আছে। আর অনার্য দেশি শব্দের মধ্যে রয়েছে যে অনার্য দেশি শব্দ অর্থাৎ আমাদের যে সমস্ত কোল দাবির ভাষা রয়েছে সেখান থেকে যখন সরাসরি এসছে সেগুলোকে অনার্য মানে অনার্য দেশি ভাষা বলা হচ্ছে, মানে শব্দ বলা হচ্ছে। ডাব, ঝাঁটা, ঝোল, ডোম, ঝিঙ্গা, কুলা এগুলো হচ্ছে তোমার অনার্য দেশি ভাষার উদাহরণ। আর্য দেশি ভাষা রয়েছে যে সকল আর্য ভাষার অন্যান্য শাখা থেকে এসছে সেগুলোকে আর্য ভাষা বলা হয়, যেমন হিন্দি, সেলাম, মস্তান, ওস্তাদ এগুলো, ঠিক আছে। গুজরাটিতে হরতাল এগুলো কিন্তু যে আমাদের আর্য দেশি শব্দ বলা হচ্ছে এগুলোকে, ঠিক আছে, আর্য দেশি শব্দ বলা হচ্ছে। এরপরে আমরা যেটা জানবো, আচ্ছা বিদেশি শব্দ আমরা আগেই আলোচনা করে ফেলেছিলাম, তুর্কি শব্দ হয়ে গেছে। আচ্ছা, তুর্কি শব্দ, চীনা শব্দ, চা, চিনি, লিচু, তারপর হচ্ছে আলখাল্লা, কাচি, কাবু এগুলো হচ্ছে তুর্কি শব্দ। এবার আমরা শব্দের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, ঠিক আছে। শব্দের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। শব্দের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। ক্লাসটা একটু দীর্ঘায়িত হচ্ছে আজকে, শব্দ একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরোপুরি আলোচনা করছি, সেই কারণে আজকের ক্লাসটা একটু দীর্ঘায়িত হচ্ছে, এর জন্য মানে কিছু করার নেই। তো যাই হোক, আমরা প্রথমে শব্দের বৈশিষ্ট্যগুলো এক এক করে জানবো। শব্দের বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে শুরু হচ্ছে। তো এই নোটগুলো তোমরা সব ক্লাসে অলরেডি আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে একবার দেখে নেবে, ঠিক আছে। ক্লাসে আরও ডিটেলসে নোট দেওয়া রয়েছে, তো সেগুলো তোমরা একটু দেখে নেবে। তো আমরা আজকে শব্দের বৈশিষ্ট্য জানবো। যে অর্থগত দিক থেকে শব্দের, মানে আর্থিক দিক থেকে বলতে গেলে শব্দের সাথে অর্থ বোঝাই, ঠিক আছে। এটা অর্থগত দিক হবে, আমি এখানে একটু ভুল হয়ে গেছে, টাইপ মিস্টেক হয়ে গেছে, যে অর্থগত দিক নয়, এখানে শব্দের অর্থগত দিক থেকে যদি বোঝানো যায় তাহলে কিন্তু শব্দের সাথে অর্থকে বোঝানো হয়। একই শব্দের বিভিন্ন অর্থও কিন্তু থাকতে পারে। যে উচ্চারণগত দিক থেকে যদি আমরা শব্দের বৈশিষ্ট্য দেখি, যে উচ্চারণগত দিক থেকে যদি শব্দের বৈশিষ্ট্য দেখি তাহলে একই শব্দকে বিভিন্নভাবে উচ্চারণ করা যেতে পারে, এটাকে শব্দের উচ্চারণগত বৈশিষ্ট্য বলা হয়। আর অর্থগত বৈশিষ্ট্য মানে হচ্ছে অর্থটাকে বোঝাই, সেটাকে বোঝানো হচ্ছে অর্থগত। এবার বানানগত দিক থেকে শব্দকে সঠিকভাবে লেখার বা বানান করার নিয়ম আছে, তো সেগুলোকেই বলা হয় বানানগত বৈশিষ্ট্য। ব্যাকরণগত বৈশিষ্ট্য শব্দ বিভিন্ন ব্যাকরণগত কাজে ব্যবহৃত হয়, সেটাকে বলা হচ্ছে কিন্তু ব্যাকরণগত বৈশিষ্ট্য। শৈলীগত মানে স্টাইল, যে ভাষার বৈশিষ্ট্য, সংস্কৃতি, ঐতিহ্য অনুযায়ী শব্দের বিভিন্ন শৈলী দেখা যায়, এটাকে শৈলীগত বৈশিষ্ট্য বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে শৈলীগত বৈশিষ্ট্য বলা হচ্ছে। নেক্সট যেটা আলোচনা করব আমরা, আচ্ছা শব্দের গুরুত্ব আমরা জানবো। শব্দের গুরুত্ব কি, শব্দকে বিস্তারিতভাবে আলোচনা আমরা আজকে করলাম। এবার আমরা শব্দের গুরুত্ব, ইম্পর্টেন্সটা কি আছে, ওয়ার্ডের ইম্পর্টেন্সটা কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। যে মানুষের চিন্তা ভাবনা প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে। মানুষের চিন্তা যেটা করে সেটা কিন্তু শব্দের আকারেই আমরা মানে প্রকাশ করতে পারি, ভাব বিনিময় করতে পারি, অনুভূতি প্রকাশ করতে পারি, এজন্য শব্দের প্রয়োজন রয়েছে। এবং যোগাযোগের মাধ্যমে, যে অন্যকে বুঝতে গেলে এবং তার সঙ্গে যদি যোগাযোগ স্থাপন করতে হয় তাহলে পরে আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে শব্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং সংস্কৃতি বহনকারী, যে প্রত্যেকটি জাতির যে সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে তা কিন্তু শব্দের মাধ্যমেই একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে ছড়িয়ে যায়। জ্ঞান অর্জনের সাহায্য করে থাকে শব্দ, এবং তার পাশাপাশি দৃষ্টিভঙ্গি বাড়ানোর ক্ষেত্রেও শব্দ সাহায্য করে থাকে। এবং সর্বোপরি বলা যেতে পারে শব্দ মানব জীবনকে সমৃদ্ধ করে, তাই এটি অত্যন্ত জরুরি, ঠিক আছে, অত্যন্ত জরুরি। তারপরে হচ্ছে বাংলা ভাষায় শব্দের প্রয়োজনীয়তা কি আছে, যে মনের ভাব প্রকাশ করতে বাংলা ভাষার ক্ষেত্রে মনের ভাব, চিন্তা ভাবনা, ভাব প্রকাশ, ঠিক আছে, ফিলিংস, অনুভূতি এগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু তোমার প্রয়োজন রয়েছে, এগুলো বোঝানোর জন্য প্রয়োজন রয়েছে। তারপরে সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী শব্দ, তারপরে জ্ঞানের উৎস, ঠিক আছে, যে আমরা প্রতিদিন নতুন নতুন শব্দ জ্ঞান লাভ করছি, ঠিক আছে। তারপরে কাজের সুবিধা হয়, কারণ শব্দের মাধ্যমে যখন আমরা কমিউনিকেশন করি তখন কাজের সুবিধা হয়। তারপরে কি সমাজের যোগাযোগের মধ্যে ভাব বিনিময় হতে পারে, ঠিক আছে, ভাব বিনিময় হতে পারে। এবং লাস্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূলত
শব্দ এবং পদের মধ্যে পার্থক্য। তো আজকের এটা লাস্ট টপিক, আমরা শব্দ এবং পদের মধ্যে পার্থক্য জানবো। যে শব্দ ও পদের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে। শব্দ হলো এক বচনযোগ্য ধ্বনির সমন্বয়, যেমন চাঁদ, রাত, তারা। অন্যদিকে পদ হলো একাধিক শব্দের সমন্বয়, যেমন সুন্দর চাঁদ, রাত্রি, তারা। ঠিক আছে, অর্থাৎ শব্দ কিন্তু এক বচনযোগ্য ধ্বনির সমন্বয়। আর যদি আমরা পদ দেখি তাহলে কিন্তু পদ কিন্তু এক বচনযোগ্য নয়, একাধিক শব্দের সমন্বয়। শব্দকে ভাঙা যায় না, কিন্তু পদকে ভাঙা যায়। যেমন চাঁদ, রাত, ঠিক আছে, একটি পদ। ঠিক আছে, যে শব্দের অর্থ বোঝাই, মানে শব্দের অর্থের ক্ষেত্রে একটা সীমিত আছে, কিন্তু পদের মানে পদের কিন্তু একটা বিস্তৃতি রয়েছে। কেন, পদ তো অনেকগুলি পদ। যেমন আমরা বললাম যে, একটু আগেই বললাম সুন্দর চাঁদ, ঠিক আছে, আর সুন্দর, এই দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। শব্দের ক্ষেত্রে একটা সীমিত অর্থ বোঝাচ্ছে, কিন্তু পদের ক্ষেত্রে একটা দীর্ঘায়িত বিস্তৃত অর্থ বোঝাচ্ছে। যে শব্দ ছাড়া কিন্তু পদ হতে পারে না, কিন্তু শব্দ পদ ছাড়াই থাকতে পারে। ঠিক আছে, শব্দ ছাড়া কিন্তু পদ হতে পারে না, কিন্তু শব্দ পদ ছাড়াই থাকতে পারে। শব্দটি ছাড়াই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করা যায় না, অন্যদিকে পদটি থেকে পূর্ণাঙ্গ অর্থ বোঝা যায়। ঠিক আছে, শব্দের মাধ্যমে কিন্তু পূর্ণাঙ্গ অর্থ বোঝা যায় না, কিন্তু তোমার পদের মাধ্যমে কিন্তু পূর্ণাঙ্গ অর্থ বোঝা যায়। তো আজকের যে ক্লাস আলোচনা করলাম আমরা, তো সেটা মূলত শব্দের অর্থ, বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাজন নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলসে আলোচনা করব, বাক্য নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। তো দেখতে থাকো, শুনতে থাকো শিক্ষা কুটিরের ফাউন্ডেশন ব্যাচের ক্লাস। তো কেমন লাগলো অবশ্যই লাভ রিঅ্যাক্ট দিয়ে জানিও সকলে। তো দেখা হচ্ছে তোমাদের যে কোনো আপডেটে। ভালো থেকো, ধন্যবাদ।